আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন বাইডেন। আর্কটিক সাগরে বিশাল সামরিক মহড়া রাশিয়ার। যুক্তরাষ্ট্রের সেই সিদ্ধান্তের নিন্দা জানালো তুরস্ক। ইরান কখনো মার্কিন বলদর্পী আচরণের মুখে মাথা নত করবে না। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। আর্মেনিয়া আজারবাইজান সংঘর্ষে নিহত 212। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিবেন। পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাসায়নিক বা কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারের সময় বাইডেনকে জিজ্ঞেস করা হয়, পুতিন রাসায়নিক বা কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করলে বাইডেন পুতিনকে কি করবেন। এ সময় বাইডেন পুতিনের উদ্দেশ্যে 3 বার বলেন, এমন করবেন না, আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুদ্ধের চেহারা পরিবর্তন করবেন। পুতিন যদি বিষয়গুলোকে এত দূর নিয়ে যান, তবে যুক্তরাষ্ট্র কি করবে তা বিশদভাবে বলতে রাজি হয়নি মার্কিন প্রেসিডেন্ট। এ ব্যাপারে তিনি বলেন, তারা বিশ্বের আগের চেয়ে আরো বেশি জাতিচ্যুত হয়ে উঠবে এবং তারা কি করে তার উপর নির্ভর করে পরবর্তী প্রতিক্রিয়া কি হবে নির্ধারণ করা হবে। আর্কটিক সাগরে বিশাল সামরিক মহড়া রাশিয়ার। ইউক্রেনে একের পর এক গণকবরের সন্ধান মেলায় রাশিয়ার বিরুদ্ধে আরেক দফা গণহত্যা ও নিপীড়নের অভিযোগ তুলেছে কিয়েভ। অন্যদিকে রাশিয়ার কাছ থেকে দখলমুক্ত করা ইজিয়াম শহরে গণকবরের সন্ধান মেলায় এ নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসবের মধ্যেই আর্কটিক সাগরে যুদ্ধ সরঞ্জাম নিয়ে বিশাল সামরিক মহড়া চালিয়েছে রুশ সেনারা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই আলাস্কা পর্বতের বিপরীতে আর্কটিক সাগরে শুক্রবার সামরিক মহড়া চালায় রুশ সেনারা। মহড়ায় যুদ্ধ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সহ নানা রণকৌশলের অনুশীলন করা হয়। এদিকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অব্যাহত আছে রুশ ক্ষেপণাস্ত্র হামলা। প্রতিরোধের অংশ হিসেবে রাশিয়ার কাছ থেকে বেশ কয়েকটি শহর দখলমুক্ত করেছে ইউক্রেন, যেখানে পাওয়া গেছে গণকবর। আর রুশ সেনাদের কাছ থেকে সবশেষ দখলমুক্ত করা উত্তর পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ামে একটি গণকবরে 440 জনের মরদেহ পাওয়ার ঘটনা নিন্দা জানিয়েছে কিয়েভ। একের পর এক গণকবরের সন্ধান মেলায় রাশিয়ার বিরুদ্ধে আবারও ইউক্রেনীয়দের উপর গণহত্যা ও নিপীড়নের অভিযোগ তুলেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনীয়দের উপর নির্বিচারে গুলি ছোড়া হচ্ছে, বহু বেসামরিক নাগরিক নিহত হচ্ছেন। সুনির্দিষ্ট তথ্য ও দলিল শুধু ইউক্রেন জুড়েই নয়, পুরো আন্তর্জাতিক মহলের কাছেই আছে। এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে রুশ বাহিনী যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, গণকবর তারই প্রমাণ বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। তারপরেও ইউক্রেনের সামরিক অভিযানে রাশিয়া তাদের প্রাথমিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে দাবি পেন্টাগনের। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বির মতে, ইউক্রেনে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, গণকবরই এর প্রমাণ। রাশিয়া এবার থামা উচিত বলে মনে করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইউক্রেনীয় বাহিনীকে শক্তিশালী করতে কিয়েভকে আরো $60 কোটি সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সেই সিদ্ধান্তের নিন্দা জানালো তুরস্ক। সাইপ্রাসের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের মার্কিন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে তুরস্ক। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সাল থেকে সাইপ্রাসের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তুরস্ক সতর্ক করছে, এর ফলে অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, এই সিদ্ধান্ত গ্রিক সাইপ্রাস পক্ষের অস্থিরতাকে আরো জোরদার করবে এবং সাইপ্রাস ইস্যু পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আরো জানিয়েছে, এই সিদ্ধান্ত দ্বীপকে একটি অস্ত্র প্রতিযোগিতার দিকে নিয়ে যাবে, পূর্ব ভূমধ্যসাগরের শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে। বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে দুই পক্ষের প্রতি একটি ভারসাম্যপূর্ণ নীতি পুনর্বিবেচনা করার এবং অনুসরণ করার
আহ্বান জানানো হয়েছে। গ্রিক ও তুর্কি 1974 সালে গ্রিক সাইপ্রাসদের একটি অংশ ক্ষমতা দখলের চেষ্টা করলে তুরস্ক সৈন্য পাঠিয়ে দ্বীপটির প্রায় 30% জায়গা দখল করে নেয়। দখলকৃত অংশকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিয়ে নাম দেওয়া হয় টার্কি রিপাবলিক অব নর্থ সাইপ্রাস। এই রাষ্ট্রকে অবশ্য তুরস্ক ছাড়া আর কোনো দেশ স্বীকৃতি দেয়নি। দুই সাইপ্রাস ফের যুক্ত করার আশায় যুক্তরাষ্ট্র 1947 সালে সমগ্র সাইপ্রাসের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ইরান কখনো মার্কিন বলদর্পী আচরণের মুখে মাথা নত করবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, মার্কিন সরকারের বলদর্পী আচরণের মুখে তার দেশ কখনো মাথা নত করবে না। কিরগিজস্তানের সমনকন্দ শহরে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও শীর্ষ সম্মেলনে যোগদানের অবকাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রেসিডেন্ট রাইসি। ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করার ক্ষেত্রে ব্যর্থতার জন্য আমেরিকা এবং ইউরোপের পক্ষগুলোর কঠোর সমালোচনা করে ইরানি প্রেসিডেন্ট বলেন, আমেরিকায় যত বলদর্পী আচরণ করুক না কেন ইরান কখনো তার চাপের মুখে মাথা নত করবে না। তিনি বলেন, সব ধরনের শত্রুতা সত্ত্বেও ইরানকে থামানো যায়নি এবং ইরানকে থামানো যাবে না। ইরান তার উন্নত ও অগ্রগতি ধারা অব্যাহত রাখবে। সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও এর পূর্ণ সদস্য পদ পাওয়ার ব্যাপারে ইরানকে সহযোগিতা করার জন্য চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন প্রেসিডেন্ট রাইসি। এছাড়া উদীয়মান গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট ব্রিক্সে ইরানের প্রবেশাধিকারের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য চীনকে ধন্যবাদ জানান তিনি। ইরান এবং চীনের মধ্যে যে 25 বছর মেয়াদী পূর্ণাঙ্গ সহযোগিতামূলক কৌশলগত চুক্তি সই হয়েছে তারও প্রশংসা করেন ইব্রাহিম রাইসি। বৈঠকে চীনের প্রেসিডেন্ট আন্তর্জাতিক বৈঠক ইস্যুতে ইরানের স্বাধীন অবস্থানের প্রশংসা করেন। ইরান এবং চীনের মধ্যকার সম্পর্ককে কৌশলগত বলে আখ্যা দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যাই ঘটুক না কেন ইরানের সঙ্গে এই সম্পর্কের উন্নয়ন অব্যাহত থাকবে। ইরান এবং চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে সব ধরনের পদ্ধতি ও কৌশলকে বেইজিং ব্যবহার করতে প্রস্তুত রয়েছে বলে প্রেসিডেন্ট শি জিনপিং উল্লেখ করেন। এজন্য দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর অনুষ্ঠান প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট ইরানি প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে চীন সফরের আমন্ত্রণ জানান। আর্মেনিয়া আজারবাইজান সংঘর্ষে নিহত 212। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার চলতি সপ্তাহে সীমান্ত সংঘর্ষে নিহতের সংখ্যা 200 জন ছাড়িয়ে গেছে। এর মধ্যে আর্মেনিয়ার 135 জন সেনা নিহত হয়েছে আর আজারবাইজানে নিহত হয়েছে 77 জন। শুক্রবার দেশ দুটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। সীমান্তবর্তী নাগরোনো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সবশেষ 2020 সালে সংঘাতে জড়ায় দুই দেশের সেনাবাহিনী। ওই সংঘর্ষের মধ্যে দিয়ে নাগরোনো কারাবাখ অঞ্চল ছাড়াও আর্মেনিয়ার বেশ কিছু এলাকা দখল করে আজারবাইজান। প্রতিবেশী দেশ দুটির সীমান্তে গত মঙ্গলবার ফের সংঘাতে জড়িয়ে পড়ে। 2 বছর আগে সামরিক সংঘাতের পর এটি সবচেয়ে ভয়াবহ। 3 দিন পর বৃহস্পতিবার আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় আর্মেনিয়া ও আজারবাইজান। তবে সংঘাতের জন্য একে অপরকে দায়ী করে আসছে উভয় পক্ষ। সংঘর্ষে হতাহতের ঘটনা নিয়ে শুক্রবার আর্মেনিয়া বলছে, আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে তাদের অন্তত 135 জন সেনা নিহত হয়েছে। অন্যদিকে আজারবাইজান নিহতের নতুন সংখ্যা প্রকাশ করে জানিয়েছে, নিহতের সংখ্যা 71 থেকে বেড়ে হয়েছে 77। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ানিয়ান বলেন, এই মুহূর্তে সংঘাতে নিহত আর্মেনিয়াদের সংখ্যা 135। দুর্ভাগ্যজনক হলেও এটি চূড়ান্ত নয়, আরো অনেক আহত হয়েছে। দেশটির একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, আজারবাইজান সেনাবাহিনীর সুরাগোলায় এক বেসামরিক নিহত ও 6 ব্যক্তি আহত হয়েছেন। এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, শনিবার তিনি আর্মেনিয়া সফর করবেন। আজারবাইজান ও আর্মেনিয়াকে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে পশ্চিমা উদ্যোগের অংশ হিসেবে তিনি এই সফরে যাচ্ছেন।